জুলাই গণহত্যার নির্দেশ এবং পরিকল্পনার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা হবে ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে কমিশনের সাথে বাম ঐক্য এবং নেজাম-ই-ইসলাম পার্টির বৈঠক আজ। তীব্র দহনের পর অবশেষে রাজধানী সহ সারা দেশে ঝরল স্বস্তির বৃষ্টি। দুপুরের পর ঝোড়ো বৃষ্টি নামতে পারে সারা দেশে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পের একক বিজয় মনে করছে হোয়াইট হাউস। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। জুলাই আগস্ট গণহত্যার মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। আজ চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় তদন্ত রিপোর্ট জমা পড়লে অভিযোগ গঠন করা হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারের মুখোমুখি হবেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার আসামি। তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার নির্দেশ দেওয়া ও পরিকল্পনার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় এরই মধ্যে 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আরও খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, তদন্ত প্রতিবেদনে নতুন করে কি তথ্য আপনার কাছে এসেছে এবং একই সাথে শাপলা চত্বরে যে হত্যা নির্যাতন মামলায় আজকে কাদেরকে হাজির করা হবে? যদিও চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছিল আজ বেলা 1টা বাজে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্যাতন বা আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দিয়েছিলেন এই আন্দোলন দমনের জন্য, সেই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কিন্তু আজকে শেষ হয়েছে এবং সেই রিপোর্ট প্রসিকিউটর কার্যালয়ে জমা পড়ে। কিন্তু বেলা 12:15 বাজে এই রিপোর্ট সম্পর্কেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানাবে। যদিও আজকে ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দুটি মামলা শুনানি রয়েছে আর কি। শেখ হাসিনার সহ সেই সময় হেফাজতের হামলা যে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যে হত্যাকাণ্ড চালানো, সেই ঘটনায় যে দায়ের করা মামলা হয়েছিল, সেই মামলায় শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মামলাটিরও কিন্তু আজকে শুনানি হয়েছে। এবং সেই মামলার তৎকালীন যে আইজি রয়েছেন শহীদুল ইসলাম, তাকে সহ আরও 3 জন পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও কয়েকজনকে হাজির করা হয়েছে। আর পাশাপাশি রাজধানীর উত্তরায় যে মামলার মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনার যে মামলাটি রয়েছে, সেই মামলাটিরও শুনানি রয়েছে। মোট কিন্তু আজকে ট্রাইব্যুনালে 13 জন আসামিকে হাজির করা হয়েছে। এই মামলার আসামি সাবেক ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যে সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকেও ট্রাইব্যুনালে এজলাসখানে হাজির করা হয়েছে। বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উত্তরার যে আওয়ামী লীগের যারা সদস্য ছিলেন, যারা ছাত্র জনতার আন্দোলন দমনে সরাসরি জড়িত ছিলেন, তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যেহেতু আজকে শাপলা চত্বরে মামলা শুনানি রয়েছে, রাজধানী উত্তরা ঘটনা মামলা শুনানি রয়েছে এবং সেই শুনানিতে হয়তো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আজকে হয়তো আদালতকে জানাবেন, যে আদালতকে বলবেন যে শেখ হাসিনার মামলার যে তদন্ত প্রতিবেদন, জুলাই গণ অভ্যুত্থানের যে মামলা, সেই মামলার প্রতিবেদন তাদের কাছে হাতে এসেছে এবং মামলায় কি কি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে, শেখ হাসিনা কিভাবে মাস্টার মাইন্ড হিসেবে এই টোটাল জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান দমনে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে নির্দেশনা দিয়েছিলেন, কিভাবে ভূমিকা পালন করেছিলেন 5ই আগস্টের আগ পর্যন্ত, সব কিছুই কিন্তু সেই তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে। যেহেতু বেশ কয়েকবার এই তদন্ত প্রতিবেদন শেষ করতে আদালতের পক্ষ থেকে প্রসিকিউশনকে বা তদন্ত সংস্থাকে সময় দিয়েছিল, যেহেতু 5ই আগস্টের পর যখন এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ 46 জনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা একটি মামলাতে শুধু
শেখ হাসিনাকে আসামি করা হয়েছিল এবং পরে সেই মামলায় কিন্তু তৎকালীন যে আইজিপি রয়েছে চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি এখন ট্রাইব্যুনালের মামলায় কারাগারে গ্রেপ্তার আছেন, তাকেও কিন্তু এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীতে আমরা জেনেছি যে সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন ভারতে অবস্থান করেছেন, আসাদুজ্জামান খান কামাল, তারও নাকি এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে, তারও সংশ্লিষ্টতা পেয়েছে। সব মিলে আমাদেরকে আর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা আদালতে এজলাসের শুনানি যখন শুরু হবে তখনও জানতে পারবো। এরপরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন বেলা 12:15টার দিকে একটা আনুষ্ঠানিক ব্রিফ করবে, যে ব্রিফটা হওয়ার কথা ছিল বেলা 1টায়, তিনি 45 মিনিট আগে নিয়ে এসেছেন। এই ব্রিফটা যখন হবে সেখানে কিন্তু এই তদন্ত প্রতিবেদনে অনেক বিষয় তিনি জানিয়ে দিতে পারবেন, যে কারা কারা ইনভলভ রয়েছেন, কীভাবে এই জুলাই গণঅভ্যুত্থান বা হত্যাকাণ্ড চালানো হয়েছিল, কীভাবে দমন করা হয়েছিল, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তবে এখন তানিয়া, আমাদের যেহেতু 2টি মামলা শুনানির কথা রয়েছে এবং সেই শুনানিতে আজকে আরও কী কী প্রতিবেদন আসে বা কী অগ্রগতি আসে সেইগুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তবে এই মামলা কার্যক্রম নিয়ে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা তখন আপনার কাছে আবারও ফিরে আসবো এই মামলার বিস্তারিত নিশ্চয়ই তথ্য জানবার জন্য। ধন্যবাদ আপনাকে। এখনকার মতো দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আমাদের সাথে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে গাফলতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়ে আছেন সরকারের 3 জন উপদেষ্টা। এই কমিটি আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর 2 সদস্য হলেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা AM সাকাত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি ইচ্ছা করলে সদস্য যুক্ত করতে পারবে। কমিটি 3টি বিষয় পর্যালোচনা করবে। প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সব সংস্থা কমিটির নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা করতে বাধ্য থাকবে। বুধবার সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর এই ঘটনায় তার নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে আরও 2 কর্মকর্তাকে প্রত্যাহার করিয়ে নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এদিকে সন্ত্রাসবিরোধী আইনের অধ্যাদেশের প্রজ্ঞাপন আজ জারি হলেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। ফলে নির্বাচনী আইন অনুযায়ী দলটি নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে। দলটির নিবন্ধন বাতিল হবে 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী। একই সাথে আরপিওর 90C এর 1 এবং 3 ধারায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে দলটিকে পুনরায় আর নিবন্ধন দেবে না কমিশন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার রাতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আজকে কমিশনের বৈঠকটি অন্যান্য বৈঠকের থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যেহেতু একটি গণদাবি থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি সামনে এসেছে, কমিশন কোন কোন বিষয়কে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং আইনে আসলে কি বলা আছে সেটি যদি আপনার মাধ্যমে আমরা একটু জানি। সিদ্ধান্ত এসেছে। আমরা দেখেছি 5 আগস্টের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল এবং বিগত সময়ে কিছুদিন আগে আমরা দেখেছি এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ নানা রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠন কিন্তু আন্দোলন করেছিল যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলমান রয়েছে সেই বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করে দিয়েছে সরকার। এবং আইনের কথা যদি বলি, আমরা জানি যে আসলে সরকার চাইলে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে পারে, এক্ষেত্রে কোনো শুনানির প্রয়োজন হয় না। এবং সরকার যখন আসলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন নির্বাচন কমিশনও কিন্তু সেই রাজনৈতিক দলের নিবন্ধন যে বাতিল করে দেয় এবং আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এর আগে আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে যে
যেমনটি জানতে চেয়েছিলাম যে আসলে কি হতে পারে, তিনি আমাদের যেমনটি বলেছিলেন যে আসলে জুলাই স্পিরিটকে ধারণ করে বা গণমানুষের দাবি যেটি সেটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা যেমনটি জানি যে যদি এই যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের যে কার্যক্রম, সেটি নিষিদ্ধর ফলে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো সভা সমাবেশ করতে পারবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং সেই নির্বাচন কমিশন বলেছিল যে গেজেট হাতে আসার পর তারা আসলে সিদ্ধান্ত নেবেন, এবং সেই গেজেট কিন্তু আজ নির্বাচন কমিশনের হাতে আসার কথা। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বৈঠকে বসেছে। আমরা দেখেছি এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে নির্বাচন কমিশনাররা তারা আছেন, এবং এখন বিরতি চলছে। আমরা ধারণা করছি যে এরপর আবার তারা বৈঠকে বসবেন এবং কি সিদ্ধান্ত নেয় আসলে সেটা আমাদের তখন জানাবেন। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবার আপনার কাছে, কারণ এর মধ্যে আমরা জানি যে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিল করারও একটি কথা এবং দাবি নিয়ে গণ অধিকার পরিষদ যারা তাদের যাবার কথা রয়েছে। সেই খবরও নিশ্চয়ই পরবর্তীতে নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন এতক্ষণ নির্বাচন কমিশন থেকে। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজনে 37টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই ধারাবাহিকতায় আজ বৈঠক রয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য এবং বাংলাদেশ নেজাম-ই-ইসলাম পার্টির। জাতীয় সংসদের এলডি হলে এই দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আগামী 15 মে প্রথম দফার বৈঠক শেষ হচ্ছে। রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে প্রথম যেসব দলের কাছ থেকে মতামত জমা নেয় ঐক্যমত্য কমিশন, পরে ধারাবাহিকভাবে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর সাথে 2 দফা আলোচনা করা হয়। রাজধানী ঢাকায় সকালে হালকা বৃষ্টি হয়েছে। তীব্র তাপদাহের পর অল্প এই বৃষ্টিতে জনজীবনে নেমেছে কিছুটা স্বস্তি। সকাল 7:30টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে এটি দুপুরের দিকে আরও 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে, তবে গত 2 দিনের মতো তাপমাত্রা তীব্র হবে না। এদিকে দেশের 7টি অঞ্চলে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকালে এক পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। স্বস্তির বৃষ্টিতে কিছুটা গরম কমেছে রাজধানীতে। আবহাওয়া পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম, যুক্ত হচ্ছে আমরা তার সাথে। বৃষ্টির পর তাপমাত্রা কত কমেছে আবহাওয়া অফিস জানিয়েছে কিনা, এবং আবহাওয়া অফিস কি বলছে যে কতদিন আসলে এই ধরনের পরিস্থিতি থাকবে বা আবারও গরম বাড়তে পারে? তানিয়া, যেমনটি জানাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু সিভিআর যে তাপদাহ গত কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে বিরাজমান ছিল, সেই সিভিআর তাপমাত্রাটা কিন্তু ভ্যাপসা গরমের সৃষ্টি করেছিল। সেই থেকে কিন্তু গত 24 ঘন্টায় আবহাওয়া অফিস থেকে জানায় যে তাপমাত্রা কিছুটা 3 থেকে 4 ডিগ্রি কমে গিয়েছে, আরও তাপমাত্রা কমতে পারে সেটা বৃষ্টি হওয়ার পর থেকে। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু ঠান্ডা বাতাস বইতে শুরু করছে ঢাকা সহ দেশের রাজধানী ঢাকা সহ আশপাশের জেলাগুলোতে। এই কারণে কিন্তু সহনীয় তাপমাত্রায় পৌঁছে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি একটু বলতে চাই যে এই সিভিআর তাপমাত্রার কারণেই কিন্তু ভ্যাপসা গরম ছিল, এবং তাপমাত্রা কমে যাওয়ার কারণেই কিন্তু সহনীয় পর্যায়টি চলে এসেছে। আবহাওয়া অফিস জানায় যে গত 24 ঘন্টায় কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে বিভাগীয় শহর খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগে আংশিক, অন্যান্য জেলা এবং বিভাগীয় শহর থেকে আংশিক বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি আবহাওয়া অফিস জানায়। একই সাথে জেলা শহরগুলোর মধ্যে দেশের ঢাকা সহ ঢাকার জেলা শহর এবং ঢাকার বাইরের জেলা শহর ময়মনসিংহ, রংপুর, ঢাকা, সিলেট এবং রাজশাহী এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। একই সাথে ঢাকা এবং ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা কমে যাওয়ার পরে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর সাথেও কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এই বজ্রপাতের কারণেও
ঢাকা সহ ঢাকার বাইরের এবং বিভাগীয় শহরগুলোতে কিন্তু তারা বিভিন্ন এই বজ্রপাতের সময় করণীয় বিভিন্ন দিক নির্দেশনা তারা দিয়েছে এবং তাদের অনলাইনগুলোতে এগুলো পাওয়া যাচ্ছে। একই সাথে বজ্রবৃষ্টি সহ যে তাপমাত্রার যে বিষয়টি যে কমে যাওয়া সেটিও কিন্তু আসলে হবে বলে জানায় আবহাওয়া অফিস। তো সবকিছু মিলিয়ে ঢাকা এবং ঢাকার আশপাশ শহরের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলিয়ে ঢাকা এবং ঢাকার আশপাশ শহরগুলোর তাপমাত্রা এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া অফিস থেকে তানিয়া। নজরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ফিরবো আমরা আবহাওয়া অফিসের খবর জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী আমাদের সাথে এরই মধ্যে নজরুল ইসলাম যুক্ত ছিলেন। মৌলভীবাজার গত 3 দিন ধরে প্রখর রোদ আর তীব্র গরমের পর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, কখন থেকে বৃষ্টি হচ্ছে এবং আশেপাশের অবস্থা কেমন দেখছেন? আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে কিছু জানিয়েছে কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহ ছিল, অসহ্য গরম ছিল, রোদ ছিল, ফলে বলা যেতে পারে অনেকটা স্বস্তিদায়ক হিসেবে বৃষ্টি নেমেছে আজকে সকাল থেকে। এবং আপনাকে যদি বলে রাখি, সেটি হচ্ছে আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা, জুড়ি, শ্রীমঙ্গল, কমলগঞ্জে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। এবং হয়তো আপনি পিছনটা আমায় দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি সেখানে শ্রীমঙ্গলে। প্রচুর বৃষ্টিপাত ছিল সকাল থেকে, এখনও অব্যাহত বৃষ্টি আছে। এবং আপনি জানেন চায়ের রাজধানী বলা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে, এবং বিশেষ করে আপনি জানেন চায়ের জন্য বৃষ্টিপাত একটি অপরিহার্য। ফলে আমি চা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই বৃষ্টিপাতে বলে তাদের চায়ের উৎপাদনটা অন্তত বাড়বে। তবে বিষয়টা হচ্ছে আপনি জানেন যেহেতু বৃষ্টিপাত হলে যেটা দুর্ভোগ বেড়ে এবং স্বস্তির পাশে যে দুর্ভোগটা হচ্ছে সেটি হচ্ছে আপনি জানেন আজকে অফিস আদালত খুলেছে এবং স্কুল খুলেছে। ফলে বিশেষ করে যারা অফিসে যাচ্ছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে, সেখানে বৃষ্টির একটা কারণে তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরেও যেহেতু বৃষ্টিপাত একটি আশীর্বাদ বলা যেতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি, একটু আগে আমি কথা বলেছি আনিসুর রহমান, শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা। তিনি আমাকে যেটা জানিয়েছেন আগামী কালকেও বৃষ্টি হবে এবং 13 তারিখ থেকে, মানে 13 তারিখ যেহেতু আগামীকালকে, এবং আগামীকালকে থেকে বলা যেতে পারে অব্যাহত বা বেশ কয়েকদিন বৃষ্টিপাত থেমে থেমে হবে প্রতিটা উপজেলায়। এবং মৌলভীবাজার সদরে আজকে হয়তো বৃষ্টিপাত গুড়ি হয়েছে, খুব একটা হয়নি। বাকি প্রতিটা উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং বৃষ্টিপাতের ফলে বিশেষ করে যে আপনি জানেন যেহেতু বজ্রপাতের একটা বিষয় থেকে যায় এবং সুনামগঞ্জ, সিলেট সহ বিভিন্ন জায়গায় বজ্রপাত হয়ে অনেকে নিহত হন। ফলে আজকেও বজ্রপাত এখানে হয়েছে, তবে এখন পর্যন্ত কেউ মারা গেছে এরকম কোনো খবর আমরা পাইনি। তবে আবহাওয়া অফিস যেটা বলেছে সেটি হচ্ছে যে বজ্রপাতের সময় অন্তত হাওর এবং যারা চা বাগান এলাকায় কাজ করেন তারা মূলত একটু নিরাপদ থেকে অন্তত কাজ করার জন্য সেটি আবহাওয়া অফিস বলেছে। এবং গত 24 ঘন্টা এখানকার শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে প্রায় 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তানিয়া। আহমেদ ফারুক মিল্লাদ, আপনার মাধ্যমে আমরা শুনলাম মৌলভীবাজারের সর্বশেষ আবহাওয়া অফিসের খবর জানছিলাম। দর্শক সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ ছিলেন আমাদের সাথে মৌলভীবাজার থেকে। রংপুরে নতুন রাডার ডপলার চালু হওয়ার আবহাওয়ার তথ্য মানুষের কাছে নিমিষে পৌঁছে যাবে। ফলে রংপুর সহ গোটা উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া অফিসের তথ্য মতে 130 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাডার স্টেশনটি 450 কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাত ধরন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারবে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরে চালু করা হলো নতুন রাডার ডপলার। এটি উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে এলাকার মানুষ আগাম আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্তে প্রবেশ করলো। নতুন এই রাডার প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘন্টা আগে তথ্য দিতে পারবে। এতে করে আগের যে কোনো সময়ের চেয়ে আগাম প্রস্তুতি গ্রহণের সুযোগ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে। রাডারকে ইনস্টলেশন করেছি এবং আজকে থেকে আমরা এটার পূর্ণাঙ্গভাবে আমরা তথ্য আমাদের ফোরকাস্টিং এবং গবেষণামূলক কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো এবং আশা করি এর মাধ্যমে আমাদের পূর্বাভাস ব্যবস্থা আরও উন্নত হবে। জাপান সরকারের সহযোগিতায় দাতা সংস্থা জাইকার প্রায় 150 কোটি টাকা অর্থায়নে এই রাডার স্টেশনটি স্থাপন করা হয়। ঠান্ডার সময় ইন উইন্টার সিজনে ফগ আসে,
তাই কি না? এই ফগার সময় দেখবেন ক্রপস যেমন ডিস্ট্রয়েড হয়ে যায়, ঠিক তেমনই রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টও হয় কি না? ঠিক তেমনই দেখবেন যে মানুষ কিন্তু অনেক বেশি বার্ন হয়ে যায় আগুন পথে গিয়ে। সো আমাদের ফোকাসটাকে কাজে লেগে যে আগামীকাল ফগ আছে, সো যারা পেশারবাই, যারা ড্রাইভার আছে তারা কিন্তু অ্যাওয়ার হয়ে যাবে যে উই হ্যাভ টু ড্রাইভ আওয়ার ভেহিকেল ভেরি কেয়ারফুলি। এবং অ্যাট দ্য সেম টাইম যারা কৃষক লেভেলে আছে তারা এই ফগ থেকে ক্রপসকে সেভ করার জন্য অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ফ্রম এগ্রিকালচার ডিপার্টমেন্ট দে উইল টেক এ স্টেপ। সো তাদের ক্রপসটা কিন্তু সেভ আছে। এভাবে কি হবে, আপনার প্রোডাকশনটা কস্টটা কিন্তু অনেক কমে আসবে। রাডারটির মাধ্যমে ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাত সহ আবহাওয়ার আগাম নানা তথ্য দেয়া সম্ভব হবে বলে জানায় স্টেশনটির প্রধান কারিগরি কর্মকর্তা। এতে আগাম পূর্বাভাসে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমবে বলেও জানান তিনি। This radar can observe the wind speed, wind direction and rainfall. So that's why I'm sure BMT can make the early warning to the people of the Rangpur, even not only Rangpur people but also all of the Bangladesh nation. দেশ স্বাধীনের 6 বছর পর রংপুর নগরীর কলেজ রোডে চারতলা মোড় এলাকায় আবহাওয়া অধিদপ্তরের অধীনে রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগার স্থাপন হয়। এরপর জাপান সরকারের সহযোগিতায় 1999 সালে 100 কোটি টাকা ব্যয়ে রাডার স্থাপন করা হয়, কিন্তু রাডারটি 2012 সাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছে বিজিবির 28 ব্যাটালিয়ন। ভারত মেঘালয়ের 3 জেলায় রাতে কারফিউ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। একই সাথে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এলাকায় সচেতনতা বাড়াচ্ছে বিজিবি। শহীদ নূরের তথ্যছবিতে বিস্তারিত। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে প্রায় অবৈধভাবে বাংলাদেশে আসে গরু, পেঁয়াজ, চিনি, মশলা, চকলেট, নানা প্রসাধনী সহ মাদক। একইভাবে ভারতে চলে যাচ্ছে ইলিশ মাছ, শিং মাছ, সুপারি সহ নানা দেশি পণ্য। কিন্তু মেঘালয়ে জরুরি অবস্থা জারির পর সীমান্ত দিয়ে চলাচলে কঠোর অবস্থানে আছে বিজিবি। তারা এলাকার মানুষদের সচেতন করার চেষ্টা করছেন। এখন বর্ডারের এলাকার দিকে খুব গরম, বিজিবি সবসময় টহলে আছে, আরও কিছু টহল বাড়ায় দিলে ভালো হয়। বর্ডার বিজিবি অনেক করতেছে যে কোনো মানুষ বর্ডারে যায় না, বিজিবি বাড়ি বাড়ি বইলা দিছে, সবাই মাইকিং করে দিছে মসজিদে। এলাকার লোকজন আরও জানান, মেঘালয়ের বেশ কয়েকটি এলাকা সুনামগঞ্জ সীমান্ত ঘেঁষা হওয়ায় তারা আতঙ্কিত। বর্ডারের মনে করেন আগে যে গরু বাছুর লাগতো এটাও নিষেধ দিয়েছে বিজিবি, এখন আর কোনো কিছু হয় না এদিক দিয়া। পাশাপাশি সীমান্ত এলাকা ভারত এবং আমাদের যে এই এলাকা ইউনিয়নটা, এটা একবারে পাশাপাশি, আমরা মোটামুটিভাবে আতঙ্ক আছি। যদিও এখন পর্যন্ত সুনামগঞ্জের সীমান্ত দিয়ে কোনো পুশিন হয়নি, একইভাবে ভারতে যাওয়া বন্ধে প্রস্তুতি নিয়েছে বিজিবি। কিছু কিছু সীমান্তে ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে, তো সেখানে বলতে চাই আমাদের সীমান্তে এই প্রায় 95 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে সুনামগঞ্জে এখনও পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের 19টি বিওপির প্রতিটি সদস্য এ ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এ ব্যাপারে সচেতন। কতদিন পর্যন্ত এরকম জরুরি অবস্থা থাকবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি বিজিবি। বনশ্রী হালদার, 71। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই সিভিল সার্জন সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যে করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরো নিয়োগ করা হবে, আরো পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো, অন্য কে কি করলো না করলো ওদিকে তাকাবো না, আমি আমারটা ঠিক মতো করবো, আমার সাধ্যে যতটুকু করা। নাহলে 25% ভালো গেল। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%।
কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গতের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যা থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় নাই, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনওয়ালা বদলানোর দরকার নাই, কিছু বদলানোর দরকার নেই, শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে পারবো, এবং 25% চেয়ে তো একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন। সেটা অনুভব না করে উপায় তো নাই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি, যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সে আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। আমি আবারও বলছি, কিছু পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই, আমাদের হাতে এটা, এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম, এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সবকিছু। সেই পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদকার। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি প্রধান উপদেষ্টার বক্তব্যে ছিলাম। সিভিল সার্জন সম্মেলনে তিনি কথা বলছিলেন। এর আগে যেমনটা আমরা জানিয়েছিলাম যে সুনামগঞ্জ সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেই বিষয়ে খবর রাখছেন সহকর্মী শহীদ নূর। আমরা তার কাছ থেকে সেই খবর জানবো। শহীদ, সীমান্তে কতদিন পর্যন্ত এরকম জরুরি অবস্থা থাকতে পারে, সেই বিষয়ে কি জানিয়েছে বিজেপি? দেখুন, সকাল থেকে আমরা এই সীমান্তের খবরাখবর জানাচ্ছিলাম। বুলেটিনে যেমনটা আগে জানানোর চেষ্টা করেছিলাম যে সুনামগঞ্জে বিশেষ করে যে বিপরীতে মেঘালয় রাজ্য রয়েছে, সেই ভারতের মেঘালয় রাজ্যে 3টি জেলাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। সে কারণে বিশেষ করে সুনামগঞ্জের যে উল্টো দিক রয়েছে সীমান্ত এলাকাতে বিএসএফ এর টহল বেড়ে গেছে, এবং এই কারণেই স্বাভাবিকভাবেই সীমান্ত এলাকায় একটু সীমান্তের বাসিন্দারা, বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের মধ্যে একটি আতঙ্ক রয়েছে, বা তাদের মধ্যে শঙ্কার জায়গা বিভিন্ন দিকেই উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমি যদি আপনাকে জানাই, এই মেঘালয় পাদদেশে যে 3টি জেলাতে আসলে এইভাবে কারফিউ জারি করার পরেই সুনামগঞ্জের 90 কিলোমিটার এলাকাতে
বিজিবির পক্ষ থেকে আসলে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে এই এলাকাগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে, বিজিবি টহল জোরদার করেছে এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত তারা এই যে প্রতিকূল আবহাওয়া রয়েছে, এই প্রতিকূল আবহাওয়ায়ও রাত দিন সীমান্ত এলাকায় আসলে তারা কড়া নজরদারিতে রয়েছেন। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের 28 বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদিরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে কারফিউ সেটি আসলে কবে নাগাদ শেষ হতে পারে সেটি আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কেননা সেটি নির্ভর করছে ভারতের রাজ্য সরকারের উপর। যতদিন পর্যন্ত কারফিউ চলছে, সীমান্তে সুনামগঞ্জের যে 90 কিলোমিটার এলাকা রয়েছে সেখানেও আসলে সতর্ক থাকবে, কেননা ধন্যবাদ শহীদ নূর। আপনার মাধ্যমে আমরা সুনামগঞ্জ সীমান্তে যে জরুরি অবস্থা জারি করেছে, সতর্ক অবস্থানে আছে বিজেপি, সেই খবর আপনারা যাচ্ছিলাম। সহকর্মী শহীদ নূর ছিলেন আমাদের সাথে। ভারতের রাজস্থান রাজ্যের বারমেরে অপরিচিত ড্রোনও দেখা যাওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্মকর্তারা। পাশাপাশি সেখানে ব্ল্যাকআউট ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ভারতের সেনাবাহিনী এক সতর্ক বার্তায় বলেছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে স্থানীয় কমান্ডারদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন সেনাপ্রধান। আর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিক প্রক্রিয়া হিসেবে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। রাত 8টায় বারমেরে এবং সন্ধ্যা 7:30 জয়সমীরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। বারমেরের কিছু মানুষ আকাশে লাল আলো দেখতে পেয়েছেন, যা ড্রোনের হতে পারে, যদিও এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। স্থানীয়দের মতে আগের 2 রাতের তুলনায় ড্রোনের তৎপরতা কম ছিল, তবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্য কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় সাড়া দিয়েছে ভারত পাকিস্তান। যুদ্ধ বন্ধের কৃতিত্বের প্রশংসায় ভাসলেও বিশ্লেষকরা বলছেন, দিল্লি ইসলামাবাদের পরিস্থিতির সুযোগ নিয়েছেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে কোনো যুদ্ধের বিপক্ষে তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে সবার আগে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আশ্বাস দিয়েছিলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসানেরও, যদিও এসব যুদ্ধ বন্ধে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এর মাঝেই উত্তেজনা ছড়ায় ভারত পাকিস্তান। হামলা পাল্টা হামলায় তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। 2 পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে আতঙ্ক ছড়ায় বিশ্বজুড়ে। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই 2 দেশের সাথে যোগাযোগ চালিয়ে যায় ওয়াশিংটন। শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে রাজি হয় 2 দেশ। আর পুরো বিষয়টিকে ট্রাম্পের একক বিজয় হিসেবেই দেখছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন নতুন উপায় খুঁজে বের করেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত পাকিস্তান 2 দেশের সাথেই একাধিকবার যোগাযোগ করেছে। তারা খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিতে পেরেছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে নিতে তৈরি নয়। মাত্র কদিনেই দিল্লি হারিয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। এদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার দুর্বলতার কারণে ক্ষতিগ্রস্ত তাদের গুরুত্বপূর্ণ 3 বিমান ঘাঁটি সহ ব্যবস্থাপনা। ফলে 2 দেশই আঁচ করতে পেরেছিল যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা। দিল্লি ও ইসলামাবাদের বর্তমান এই পরিস্থিতিরই সুযোগ নিয়েছেন ট্রাম্প, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে অস্থিতিশীলতা কমাতেই ট্রাম্পের এমন উদ্যোগ, নাকি এর পেছনেও রয়েছে মার্কিন স্বার্থ, সেই প্রশ্ন রয়ে গেছে। জ্যোতি সরওয়ার, 71। ইংলিশ প্রেসারদের থেকে বাঁচাতেই অবসর নিতে চান কোহলি। 36 বছরে আর চাপ নিতে পারছেন না ভারতীয় সুপারস্টার, এমন দাবি খোদ ব্রিটিশদের। বোর্ডের কাছে চিঠি লিখে টেস্ট থেকে অবসর নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিরাট কোহলি। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে কাউন্টি ক্রিকেটের অ্যাকাউন্ট। যেই ভিডিওতে কোহলি অবসরের বিষয়ে টিপ্পনি কাটা হয়। বলা হয়, মান সম্মান যা আছে তা নিয়ে আগেভাগে সারেন্ডার করতেই অবসরের সিদ্ধান্ত কিং কোহলির। 23 মে দল নির্বাচন করবে ভারতীয় বোর্ড, আর তার আগে বিসিসিআই কর্মকর্তারা শেষবারের মতো বোঝাবেন বিরাটকে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।